সবাইকে স্বাগতম জানাচ্ছি শ্রুতিগল্প চ্যানেলে। আপনারা গত পর্বে শুনছিলেন শাহাদুজ্জামানের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস গাছের কর্নেল। শুরু করছি আজ ১৪তম পর্ব। একে একে নিভিছে দেউটি। যারা শেখ মুজিবকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন, যারা দেশের জন্য একটা সক্রিয় ইতিবাচক ভূমিকা রাখতে চাইছিলেন, তাদের অনেকেই একে একে দূরে সরে যেতে থাকেন তার কাছ থেকে। শেখ মুজিবের প্রতি দূর থেকে আস্থা রাখছিলেন তাহের। তিনি ভেবেছিলেন ঘুরিয়ে দেবেন রাষ্ট্রের মুখ, কিন্তু সে আস্থায় চির ধরেছে। রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখেন না তিনি। পদত্যাগ করেন অবশেষে। শেখ মুজিবের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন অগাধ আস্থায় বারবার ছুটে গেছেন শেখ মুজিবুরের কাছে, কিন্তু তাজউদ্দিনও প্রত্যাখ্যাত হয়েছেন। মুক্তিযুদ্ধ বিরোধী আমেরিকার ব্যাপারে তার অনমনীয় মনোভাব, তার বিরুদ্ধে শেখ মুনি প্রমুখদের নানা কান কথায় শেখ মুজিবের সঙ্গে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়েছে তাজউদ্দিনের। ক্রমশ দলের এবং সরকারের ভেতর কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। তার এক পর্যায়ে তিনিও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনার দায়িত্ব ছিল যাদের হাতে, সেই পরিকল্পনা কমিশনের সদস্যরাও এক এক করে পদত্যাগ করতে শুরু করেন। কমিশনের কাজ ছিল উন্নয়নের সুপারিশ দেয়া, আর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন মন্ত্রিপরিষদ। কিন্তু কমিশনের সুপারিশ অধিকাংশই উপেক্ষা করতেন মন্ত্রীরা। তারা কাজ করতেন তাদের নির্বাচনী উদ্দেশ্য মাথায় রেখে নানা জনপ্রিয় ধারায়। কমিশনের সদস্যদের তারা মনে করতেন উটকো ঝামেলা। তাদের সুপারিশকে তারা বলতেন অতিরিক্ত তত্ত্ব নির্ভর। আমলারাও অসহযোগিতা করতে শুরু করেন তাদের সঙ্গে। কমিশনের সদস্যদের কারণে ব্যাহত হতো আমলাদের নিরঙ্কুশ কর্তৃত্ব। তাছাড়া অনেক আমলাই ভেতরে ভেতরে পাকিস্তানপন্থী, যারা মুক্তিযুদ্ধের সময় বহাল তবিয়তে চাকরি করেছেন পাক সরকারের অধীনেই। ফলে নানা কিছু মিলিয়ে কমিশনের সদস্যদের সঙ্গে আমলাদের সম্পর্ক খারাপ হতে থাকে দিন দিন। কমিশনের সবাই ক্রমশ অনুভব করেন যে সরকার পরিচালনায় তাদের আর কোনো ভূমিকা নেই। শেখ মুজিবুরের প্রতি সবার ব্যক্তিগত শ্রদ্ধা অটুট থাকলেও একে একে তারা বিদায় নিতে থাকেন। আনিসুর রহমান পদত্যাগপত্রে লেখেন, বঙ্গবন্ধু, পরিকল্পনা কমিশনের অবৈতনিক সদস্য হিসাবে আমার দায়িত্বভার শেষ করার প্রাক্কালে আপনার সঙ্গে দেখা করতে ইচ্ছা হয়েছে, কিন্তু ভাবপ্রবণতায় পারিনি। আপনার স্নেহ মনে রাখব। গ্রামে গ্রামে ঘুরে দেখেছি, হতভাগা দুঃখী মানুষেরা আপনার দিকে চেয়ে আছে। ভাত কাপড়ের চাইতেও বেশি তারা চায় আশ্বস্ত হতে যে আপনি তাদের সাথেই আছেন। যে কোনো ব্যাপারে আমার সঙ্গে আলোচনা করতে চাইলে ডাকবেন। সরকারের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেক বেয়াদবি করেছি, ক্ষমা নিশ্চয় করবেন। আনিসুর রহমান। পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলামও একদিন শেখ মুজিবুরের অফিসে গিয়ে তার কাজে অব্যাহতি চান। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবার সিদ্ধান্ত নেন। যেদিন শেখ মুজিবুরের কাছে বিদায় নিতে গেছেন সেদিন তুমুল বৃষ্টি হচ্ছে বাইরে। শেখ মুজিব একাকী বসে আছেন প্রায় অন্ধকার অফিসে। বিষণ্ণ হয়ে পড়েন তিনি। শেখ মুজিব বলেন, নুরুল ইসলাম সাহেব, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনাদের ওপর ভরসা করলাম, আর আপনারা সব আমাকে ফেলে একে একে চলে যাচ্ছেন। জানালা দিয়ে কিছুক্ষণ ঝড় দেখেন শেখ মুজিব। বলেন, মাঝে মাঝে মনে হয় কি জানেন, আমি এক গভীর জঙ্গলের ভিতর দিয়ে ঝড় বৃষ্টির মধ্যে রাতের বেলা অন্ধকারে একা একা হাঁটতেছি। অবিসংবাদিত নেতা শেখ মুজিবকে ওই আলো আধারিত অসহায় দেখায়। দেশপ্রেমের সংজ্ঞাটাকে টেনে যত বড় করা যায়, শেখ মুজিব ততখানি ভালোবাসেন এই দেশটিকে। কিন্তু তার অগাধ দেশপ্রেম আর অসাধারণ মানবিক গুণবলী সম্পন্ন ব্যক্তিত্ব দিয়েও তিনি যেন আগলে রাখতে পারছেন না নতুন এই দেশের জটিল রসায়নকে, পূরণ করতে পারছেন না মানুষের পাহাড় প্রমাণ আকাঙ্ক্ষাকে। রাষ্ট্রনায়ক হিসাবে নানা সীমাবদ্ধতা যেন একে একে গ্রাস করছে তাকে। নতুন ঘূর্ণি। প্রায় জাসদের মিটিংগুলোতে মেঝেতে আসন পেতে বসেন তাহের। পাশে শুয়ে রাখেন ক্রাচ, হাতে স্টার সিগারেটের প্যাকেট। জাসদের নেতা ইনু, রব, জলিল, জিকু, শাহজাহান সিরাজ, শরীফ নুরুল আম্বিয়া, মাহবুবুল হক, কাজী আরেফ, মর্শাল মনি সবাই ঘিরে থাকেন দাদা সিরাজুল আলম খানকে। সিরাজুল আলম খান পর্যালোচনা করেন তাদের অবস্থান। বলেন, আমাদের দুটি ধারায় সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। একদিকে একটা নিয়মতান্ত্রিক গণ আন্দোলন চালিয়ে যেতে হবে। আমাদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারণাটাকে স্পষ্ট করে তুলতে হবে সাধারণ মানুষের কাছে। বঙ্গবন্ধু সমাজতন্ত্রের কথা বলেছেন, কিন্তু মানুষকে বুঝতে হবে যে ওই সমাজতন্ত্র গরিবের রান্নাঘর পর্যন্ত পৌঁছাবে না কোনোদিন। উৎপাদন সম্পর্কের পরিবর্তন না করে দেশের সবকিছু রাষ্ট্রায়ত্ত করলে তার ফল ভোগ করবে ক্ষমতাসীনরাই। পাশাপাশি আমাদের একটা হার্ডকোর বাহিনীও প্রস্তুত করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে বিপ্লবের সর্বোচ্চ রূপ হচ্ছে সশস্ত্র শক্তি দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা। কর্নেল তাহের আমাদের সঙ্গে আছেন, তিনি এই দিকটাতে আমাদের সাহায্য করবেন। আমরা কর্নেল তাহেরের কাছে কিছু শুনতে পারি। তাহের মেঝেতে রাখা তার ক্রাশটি স্পর্শ করেন। বলেন, আমি আবারও মুক্তিযুদ্ধের ব্যাপারটা হাইলাইট করতে চাই। বাংলাদেশের মানুষ একটা সশস্ত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে ইতিমধ্যে গেছে। মুক্তিযোদ্ধারা জনগণের আস্থা অর্জন করেছিল, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের অভাবে সে আস্থা নষ্ট হয়েছে। মুক্তিযুদ্ধকে আমি সমাজতন্ত্রের একটা সশস্ত্র সংগ্রাম হিসাবে দেখতে চেয়েছিলাম,
যে বিপ্লবী গণবাহিনীর কথা আমরা ভাবছি তার মাধ্যমে আমরা এই অসমাপ্ত মুক্তিযুদ্ধকে সমাপ্ত করব বলে আমরা মনে করি। জাসদ সারা দেশে প্রচুর জনসভা করে আওয়ামী লীগ সরকারের অরাজকতার কথা তুলে ধরে এবং তাদের প্রতি জনসমর্থনের প্রক্রিয়া শুরু করে। দেশ জুড়ে তারা মিছিল, কর্মী সভা, দেয়াল লিখন, প্রচারপত্র বিলি করতে থাকে। ডাক দেয় প্রতিরোধ দিবস, হরতালের। মানুষ সাড়া দেয় সে ডাকের। গণকণ্ঠ আর লাল ইশতেহার পত্রিকার মাধ্যমে চালিয়ে যায় তাদের প্রচারণা। পাশাপাশি সশস্ত্র গণবাহিনী গঠনের কাজও অব্যাহত রাখে। প্রকাশ্যে তার নাম উচ্চারণ করা না হলেও গোপনে তাহের ব্যাপকভাবে জড়িয়ে যান জাসদের কর্মকাণ্ডে, বিশেষ করে সশস্ত্র গণবাহিনী গঠনের কাজে। লুৎফাকে তাহের বলেন, সিরাজ শিকদারের সাথে যে কাজটা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল সেটা আবার সম্পূর্ণ করতে পারবো বলে মনে হচ্ছে। ইতিমধ্যে জাসদের জনসমর্থন ব্যাপক থেকে ব্যাপকতর হতে থাকে। জাসদের ব্যাপারে জনগণের প্রত্যাশাও বাড়তে থাকে উত্তরোত্তর। এক পর্যায়ে জাসদ তার আন্দোলনকে ক্রমশ জঙ্গি রূপ দিতে থাকে। 1974-এ জাসদ সিদ্ধান্ত নেয় দেশের প্রধান প্রধান দপ্তর, গুরুত্বপূর্ণ ব্যক্তির বাসভবন ঘেরাও করবে। তারা ঘেরাও করবে রেড ক্রসের চেয়ারম্যান, ত্রাণ কমিটির চেয়ারম্যানের অফিস, সচিবালয়, পরিকল্পনা কমিশন, মন্ত্রী সাংসদের বাড়ি ইত্যাদি। সিদ্ধান্ত হয় এই ঘেরাও কর্মসূচির সূচনা ঘটবে 17 মার্চ ঢাকা মিন্টু রোডে অবস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসভবন ঘেরাও এবং স্মারকলিপি পেশের মধ্য দিয়ে। সেদিন পল্টন ময়দানে জাসদের জনসভা শেষে হাজার হাজার মানুষ রওনা দেয় মিন্টু রোডে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির দিকে। সেখানে জঙ্গি জনতার সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। এক পর্যায়ে রক্ষী বাহিনী গোলাবর্ষণ শুরু করে ঘটনাস্থলে। পুলিশের গুলিতে নিহত হন 12 জন জাসদ কর্মী। ঘটনাস্থল থেকে রব, জলিল সহ জাসদের প্রধান অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। সারা দেশেও ব্যাপকভাবে শুরু হয় জাসদের কর্মী গ্রেপ্তার। বন্ধ করে দেওয়া হয় জাসদের পত্রিকা গণকণ্ঠের অফিস। গ্রেপ্তার করা হয় সম্পাদক আল মাহমুদকে। দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে শুরু হয় আর এক ঘূর্ণিপাক, ফ্যান দাও। এদিকে দেশে সংকট এসে ঠেকেছে ভাতের থালাতেও। খাবার নেই দেশে। 9 মাসের যুদ্ধে তেমন ফসল হয়নি কিছুই। বিদেশ থেকে যে খাদ্য কিনবে তার পয়সাও নেই বাংলাদেশের হাতে। স্বাধীনতার পর হয় বিপুল এক খরা এবং তার ঠিক পরপরই লাগাতার 2টা ভয়াবহ বন্যা। যে সামান্য কিছু উৎপাদন হয়েছে, দেশে ভাঙা ব্রিজ, রাস্তাঘাটের কারণে তা বাজারে পৌঁছানো হয়ে উঠেছে দুষ্কর। পাশাপাশি চোরাচালানার অসাধু ব্যবসায়ীদের খাদ্য মজুত করা তো আছেই। সব মিলিয়ে শূন্য হয়ে গেছে দরিদ্র মানুষের ভাতের থালা। মধ্যবিত্ত ভাত ছেড়ে খাওয়া শুরু করেছে রুটি। কিসিঞ্জার কথা দিয়েছিলেন আমেরিকা খাদ্য পাঠাবে। সে ভরসায় বসে আছেন শেখ মুজিব। হঠাৎ একদিন মার্কিন রাষ্ট্রদূত খবর পাঠান আমেরিকা কোনো খাদ্য পাঠাবে না। আকাশ ভেঙে পড়ে সরকারের কাঁধে। কি ব্যাপার? তারা জানায় বাংলাদেশ কিছুদিন আগে কিউবার কাছে কিছু চটের ব্যাগ বিক্রি করেছে, আর আমেরিকার PL 480 নিয়ম অনুযায়ী যে দেশ সমাজতান্ত্রিক কিউবার সঙ্গে বাণিজ্য করবে সে দেশ কোনো খাদ্য সাহায্য পেতে পারবে না। শেখ মুজিবের কমিউনিস্ট বন্ধু ক্যাস্ট্রোর কাছে দুটো চটের ব্যাগ বিক্রি করার দায়ে লক্ষ লক্ষ মানুষকে অভুক্ত রাখার নির্মম সিদ্ধান্ত নেয় আমেরিকা। আমেরিকার শত্রু ক্যাস্ট্রো। সেই ক্যাস্ট্রোর সঙ্গে ভাব করবার কি পরিণতি হতে পারে তা শেখ মুজিবকে হাড়ে হাড়ে শিক্ষা দেয় আমেরিকা। ভয়াবহ এক দুর্ভিক্ষ দেখা দেয় দেশে। গ্রাম থেকে মানুষ কাতারে কাতারে চলে আসতে থাকে শহরে। ঢাকা শহর পরিণত হয় কঙ্কালসার মানুষের প্রেতপুরীতে। পথে পথে হাজার হাজার অভুক্ত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। অনেক রাত পর্যন্ত ঢাকার পথে ভিক্ষুকরা কাঁদে, ফ্যান দাও। ভাত আর চায় না কেউ, চায় সামান্য ফ্যান। দেশের আনাচে কানাচে অসংখ্য লঙ্গরখানায় লাইন দেয় লক্ষ লক্ষ অভুক্ত মানুষ। আমি কার কাছে যাব? বাংলাদেশ জুড়ে কেবলই টলটলে পানি, ছোট বড় কত অসংখ্য নদী। সেসব নদীর কূলে বুকের মধ্যে পুঞ্জীবিত ক্ষোভ আর স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে বিহ্বল অনিশ্চিত মানুষ। মুক্তিযুদ্ধ যেন তাদের কাছে অনেকদিন আগে দেখা একটা স্বপ্ন। পথ হারানো মানুষ যেন সব। বরিশাল থেকে লঞ্চে চড়ে কীর্তনখোলা নদী বেয়ে ঢাকায় আসেন এক লাজুক কবি আবুল হাসান। শহরের অস্থির হাওয়ার ভেতরে হাঁটেন, কবিতার বই বের করেন। নাম রাজা যায় রাজা আসে। লেখেন, আমি কার কাছে যাব, কোন দিকে যাব? অধঃপতনের ধুম সব দিকে, সভ্যতার শেয়ানা গুন্ডার মতো। মতবাদ, রাজনীতি, শিল্পকলা শ্বাস ফেলেছে এদিক ওদিক। শহরের সব দিকে সাজানো হয়েছে শুধু শানিত দুর্দিন, বন্যা, অবরোধ, আহত বাতাস। আমি কার কাছে যাব, কোন দিকে যাব? সৎ মানুষের লিস্ট। জিনিসপত্রের লাগামহীন দাম, চোরা কারবারি, কালোবাজারি, বেআইনি অস্ত্র, ব্যাংক লুট, ভেজাল, দুর্নীতির বিশাল এক পাহাড় তখন শেখ মুজিবের সামনে। বিহ্বল শেখ মুজিব ভেবে পান না কি করে এ পাহাড় ডিঙোবেন তিনি। এক বক্তৃতায় তিনি আক্ষেপ করে বলেন, সবাই পায় সোনার খনি, তেলের খনি, আর আমি পাইছি চোরের খনি। একদিন দর্শনের অধ্যাপক সাইদুর রহমান তার সম্পাদিত দর্শন পত্রিকার জন্য সৌজন্য কপি নিয়ে যান শেখ মুজিবের কাছে। 1945-এ শেখ মুজিব যখন কলকাতার ইসলামিয়া কলেজের ছাত্র তখন তার শিক্ষক ছিলেন সাইদুর রহমান। শিক্ষক এসেছেন ছাত্রের সঙ্গে দেখা করতে, যিনি এখন দেশের রাষ্ট্রপ্রধান। পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে শেখ মুজিব জিজ্ঞাসা করেন, স্যার আমাকে লজিকে কত নাম্বার দিয়েছিলেন মনে আছে?
সাইদুর রহমান নীরব থাকেন। শেখ মুজিবের অফিসে আরও কিছু মানুষ উপস্থিত। সবার সামনে মুজিব বলেন, আমাকে স্যার আপনি লজিকে দিয়েছিলেন 27 নাম্বার। সাইদুর রহমান কিছুটা বিব্রত হয়ে বলেন, মুজিব তুমি এখন নাম্বারের অনেক ওপরে। শেখ মুজিব, দেশের অবস্থা তো দেখছেন স্যার, যে লজিকে 27 পায় দেশ এর চেয়ে ভালো চালানোর ক্ষমতা তার থাকে না। তবে স্যার আপনি তো অনেক মানুষকে চেনেন, দয়া করে আমাকে 100টা ভালো মানুষের তালিকা করে দেবেন, আমি আবার তাদের নিয়ে চেষ্টা করে দেখি। সিধা রাস্তা। একটা বিধ্বস্ত নিঃস্ব দেশকে ধ্বংসস্তূপ থেকে তুলে আনবার চেষ্টা করছেন শেখ মুজিব। ছুটে গেছেন ধনবান আমেরিকার কাছে। গুড় যা মিলেছে তা খেয়েছে পিঁপড়ায়। এরপর মিলল অপমান। খাদ্যের জাহাজ পাঠিয়েও আবার ফিরিয়ে নিয়ে গেল তারা। দেশকে বাঁচাবেন বলে হাত বাড়িয়েছিলেন সমাজতন্ত্রী দেশগুলোর দিকেও। সার্কাসের খেলোয়াড়ের মতো একটা সূক্ষ্ম দড়ির ওপর দুলতে দুলতে এগিয়ে গেছেন তিনি। একবার ডানে একবার বাঁয়ে। সম্বল তার আত্মবিশ্বাস, ক্যারিশমা। কিন্তু আর তাও রাখতে পারছেন না। একদিকে তাকে নেমে পড়তেই হবে এবার। একটা কোনো কঠোর ব্যবস্থার কথা, দেশে একটা মৌলিক পরিবর্তনের কথা শেখ মুজিব তার মন্ত্রী পরিষদের কাছে বলতে থাকেন প্রতিনিয়ত। কঠোরতর কোনো পদক্ষেপের ব্যাপারে তিনি ধারাবাহিক বৈঠক করতে থাকেন দলের নেতৃবৃন্দের সাথে। শেখ মুজিব দলীয় নেতৃবৃন্দকে তীব্র সমালোচনা করেন। বলেন, আমি এবার এর শেষ দেখে ছাড়ব। শেখ মুজিব সিদ্ধান্ত নেন আর ডান বাম নয়, তিনি দেশে এবার সমাজতন্ত্র কায়েম করবেন। কিছুদিন আগে জেনারেল পিনোশের নেতৃত্বে আমেরিকার মদদে সংগঠিত অভ্যুত্থানে নিহত চিলির সমাজতন্ত্রী ঘেঁষা জাতীয়তাবাদী নেতা প্রেসিডেন্ট আলেন্দে। শেখ মুজিব সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণে বলেন, আমার পরিণতি যদি আলেন্দের মতোও হয় তবু আমি আপোষ করব না। 1974 সালের শেষের দিকে জরুরি অবস্থা ঘোষণা করলেন শেখ মুজিব। প্রবীণ নেতাদের ব্যাপারে আস্থা হারিয়ে ফেলতে থাকেন মুজিব। নিজ দলের তরুণ নেতাদের ভেতরকার নানা দ্বন্দ্বেও তিনি বিরক্ত। একদিন তরুণ বামপন্থী ছাত্রনেতা হায়দার আকবর খান রণ আর রাশেদ খান মেননকে তার 32 নম্বর বাড়িতে ডেকে পাঠান শেখ মুজিব। সেটি 75 সালের শুরুর দিকে। শেখ মুজিব বলেন, সিরাতুল মুস্তাকিনের মানে বুঝিস? মানে হলো সিধা রাস্তা। আমি ঠিক করেছি সমাজতন্ত্র করে ফেলবো। বিয়ের প্রথম রাতে বিড়াল মারার গল্প জানিস? আমি অলরেডি লেট, আর দেরি না। এবার সমাজতন্ত্র করে ফেলবো, তোরা আয় আমার সঙ্গে। আমি পাঞ্জাবি ক্যাপিটালিস্ট তাড়িয়েছি, তাই বলে মারোয়ারি ক্যাপিটালিস্ট অ্যালাউ করব না। আমি ক্যাপিটালিজম হতে দিব না, সোশ্যালিজম করব। তোরা আয় আমার সঙ্গে। তরুণ রণ, মেনন তর্ক জুড়ে দেন শেখ মুজিবের সঙ্গে। কিন্তু এভাবে কি সমাজতন্ত্র হয়? আপনি চাইলেন আর সমাজতন্ত্র হয়ে গেল? এর একটা প্রক্রিয়া আছে না? কিন্তু নিজের উপর অগাধ আস্থা শেখ মুজিবের। তিনি বিশ্বাস করেন তিনি যেটা চাইবেন দেশের মানুষের মধ্যে দিয়ে তাকে তিনি প্রতিষ্ঠা করতে পারবেনই। শেখ মুজিব কখনো সমাজতন্ত্রী বিপ্লবের আন্দোলন করেননি। তিনি করেছেন গণতান্ত্রিক আন্দোলনের, করেছেন ভোটের রাজনীতি। সমাজতান্ত্রিক নয়, চেয়েছিলেন মিশ্র অর্থনীতি। কিন্তু পোর খেয়ে এবার ধরতে চাইলেন উল্টো পথ। তার শখের সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লাগলেন তিনি। সে সময়ে ঘটা করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার বিচিত্র নাটকের স্মৃতিচারণ করছেন তরুণ খ্যাপাটে লেখক আহমেদ ছফা। তিনি ইউনিসেফের ফান্ড নিয়ে কুমিল্লা বোর্ডে গবেষণা করছেন। 75-এর জুলাইয়ের শেষের দিকে প্রেসিডেন্ট প্রিন্সিপাল ইকোনমিস্ট সেক্রেটারি ডক্টর সাত্তার একদিন বার্ডে এসে বললেন, শেখ মুজিব তাকে বলেছেন একটি দুটো গ্রামে সমাজতন্ত্রের মডেল প্র্যাকটিস করতে। তিনি তার নিজের গ্রাম চাঁদপুরে মেহেরপুর পঞ্চগ্রাম সমিতি গঠনের পরিকল্পনা করছেন। সমাজতন্ত্রের ধারণাটা কেমন হবে সেটা পর্যালোচনা করার জন্য ওই গ্রামে একটা ওয়ার্কশপের ব্যবস্থা করেন তিনি। সেখানে একাডেমির পদস্থ কর্মকর্তা, কুমিল্লার ডিসি, ওডিসি, এডিসি, স্থানীয় আওয়ামী লীগের নেতা, অস্ট্রেলিয়া, কানাডা এবং ব্রিটিশ হাইকমিশনের লোকজন উপস্থিত। যাবার সময় সাত্তার সাহেব শেখ মুজিবের জন্য কাঁঠাল এবং ছোট মাছ ভাজা নিয়ে যান। দ্বিতীয় বিপ্লব। শেখ মুজিব বলেন তিনি এবার সবকিছু শেষ করে ছাড়বেন। কঠোর থেকে কঠোরতর হবার সিদ্ধান্ত নেন তিনি। জরুরি অবস্থা ঘোষণার 1 মাসের মাথায় 1975-এর জানুয়ারিতে দেশের সংবিধানে 4র্থ সংশোধনী আনা হয়। সেই অনুযায়ী প্রধানমন্ত্রীর বদলে শেখ মুজিব হন প্রেসিডেন্ট। দেশের সর্বাময় ক্ষমতা হাতে নেন তিনি। দেশের সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করেন। সিদ্ধান্ত হয় শুধুমাত্র একটি দল থাকবে। সংবিধান সংশোধনীতে বলা হয় রাষ্ট্রপতির ঘোষণা জারির সঙ্গে সঙ্গে দেশের সমস্ত দলের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। 75-এর ফেব্রুয়ারি শেখ মুজিব বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল নামে একটি নতুন দলের প্রতিষ্ঠা করেন। বাকশালকে শেখ মুজিব তার নিজস্ব ধারার সমাজতন্ত্রের একটি মডেল হিসেবে দাঁড় করাতে চান। শেখ মুজিব ঘোষণা করলেন বাকশালের অধীনে প্রতি গ্রামে বাধ্যতামূলকভাবে বহুমুখী সমবায় সমিতি করা হবে। জেলাগুলোকে বিলুপ্ত করে প্রতিটি মহকুমাকে জেলায় পরিণত করা হবে। ছোট ছোট জেলাগুলো হবে এক একটি কমিউন। তার দায়িত্ব দেওয়া হবে এক একজন গভর্নরকে। সেনাবাহিনী এবং পেশাজীবীদের মধ্যে সমন্বয় সাধন করা হবে। সমস্ত দৈনিক পত্রিকা নিষিদ্ধ ঘোষণা করে সরকার নিয়ন্ত্রিত গুটি কয়েক পত্রিকা প্রচার করা হবে। শেখ মুজিব বললেন এটি তার দ্বিতীয় বিপ্লব। আওয়ামী লীগের প্রায় সব সংসদ সদস্য, সেনাবাহিনীর উচ্চপদস্থ সব কর্মকর্তা বাকশালের ব্যাপারে তাদের অনুগত্য প্রকাশ করলেন। নানা ব্যক্তি প্রতিষ্ঠানও একে একে যোগ দিতে শুরু করলেন বাকশালে। 7 জুন 1975 আনুষ্ঠানিকভাবে সব সংগঠন প্রতিষ্ঠানের বাকশালে যোগদানের দিন। সেদিন বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি।
দমকা হাওয়া। এইসব উপেক্ষা করে শত শত প্রতিষ্ঠান, সাংবাদিক, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, ছাত্র, নারী ঢালের পানির মতো আসতে থাকেন বাকশালে যোগ দিতে। শেখ মুজিবের ছবি, ব্যানার, পোস্টার, পতাকা, নানা রং-বেরঙের স্লোগানবাহী মিছিল। অফিসের বারান্দায় বসে এ দৃশ্য দেখেন শেখ মুজিব। এই মিছিল কি স্বতঃস্ফূর্ত নাকি সাজানো? এই অতি উৎসাহ কি ভয় থেকে? প্রশ্ন জাগে জনমনে। এমনকি শেখ মুজিবুরের ব্যক্তিগত চিকিৎসক, তার ঘনিষ্ঠ মানুষ প্রফেসর ডক্টর নুরুল ইসলাম বলেন, আপনার এত বড় বড় ছবি নিয়ে এ ধরনের মিছিল একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? শেখ মুজিব নীরব থাকেন কিছুক্ষণ। বলেন, দেখেননি সমাজতান্ত্রিক দেশগুলোতে ওরা এমন করে। সমাজতন্ত্রের ঘোর যেন লেগেছে শেখ মুজিবুরের মনে। কিছুদিন পর মস্কো আফ্রো এশিয়া লেখক সম্মেলনে যোগ দিতে গেছেন শেখ মুজিব। সেখানকার প্রতিনিধিদের তিনি বলেন, কি হাস্যকর দেখেন, আমি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করলাম, আর আমাকেই কিনা একদলীয় বাকশাল বানাতে হলো। আমি চাইনি, কিন্তু বাধ্য হয়েছি। তবে আমি মনে করি কি, এটা একটা সাময়িক ব্যবস্থা। বাকশাল একটি ডুবন্ত দেশকে মরিয়া হয়ে টেনে তুলবার শেষ চেষ্টা শেখ মুজিবের। পৃথিবী তখন ধনতন্ত্র আর সমাজতন্ত্র দুটো শিবিরে বিভক্ত। দুটোই সমানভাবে শক্তিশালী। দুদিকে ভারসাম্য রাখতে ব্যর্থ হয়ে শেখ মুজিব ঝুঁকলেন একদিকে। অশনি সংকেত। কিন্তু সমাজতন্ত্রের ইতিহাসের সঙ্গে এ পদক্ষেপ মেলে না। রাশিয়া, চীন, কিউবায় সমাজতন্ত্র কায়েম হয়েছে একটি বিপ্লবী সমাজতান্ত্রিক দলের দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে। সমাজতন্ত্র মানে এক শ্রেণীর দ্বারা আরেক শ্রেণী উচ্ছেদের মাধ্যমে একটি শ্রেণীহীন সমাজের দিকে যাত্রা। সেই সমাজতান্ত্রিক বিনির্মাণে রয়ে গেছে কত অপ্রীতিকর কৃতকৌশল। দেশের কত মানুষের শ্রেণী সম্পর্কে কোনো পরিবর্তন না করে এ ধরনের শান্তিপূর্ণ অবৈপ্লবিক কৃত্রিম পদ্ধতিতে সমাজতন্ত্র কায়েম করবার চেষ্টা শেখ মুজিবের জন্য হয়ে উঠেছে আত্মঘাতী পদক্ষেপ। স্বাধীনতার পরপরই এমন একটা ব্যবস্থা নিলে হয়তো এই পদক্ষেপের অন্য একটা অর্থ দাঁড়াতো। কিন্তু এত ঘটনা দুর্ঘটনার পর হঠাৎ সব দল নিষিদ্ধ করে এমন একটা একদলীয় ব্যবস্থা দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে প্রতীয়মান হয় স্বৈরাচারী ব্যবস্থা হিসাবে। তারা টের পান, যদি বাকশাল এবং শেখ মুজিব থাকেন তাহলে দেশের অস্তিত্ব বিলুপ্ত হতে হবে। একটা পথ বেছে নিতে হবে তাদের। তারা থাকবেন নাকি শেখ মুজিব? বাকশালের মাধ্যমে শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য সব জাতীয়করণের ঘোষণা হলে হাত গুটিয়ে নেন বিদেশি পুঁজিপতিরা। বন্ধ হয়ে যায় স্থানীয় পুঁজিপতিদেরও বিকাশের পথ। বিদেশি বিনিয়োগকারী বা স্থানীয় পুঁজিপতি দুদলের কাছে স্পষ্ট হয়ে ওঠেন যে শেখ মুজিব থাকলে বাংলাদেশে তাদের পথ বন্ধ। তাদেরও বেছে নিতে হবে একটা পথ। তারা থাকবেন নাকি শেখ মুজিব? বাকশালের সিদ্ধান্ত পুঁজিবাদী বিশ্বের প্রভু পরাক্রমশালী আমেরিকার জন্য হয় একটা প্রচণ্ড চপেটাঘাত। এমনকি বাংলাদেশের অভ্যুদয় আমেরিকার পররাষ্ট্রনীতির পরাজয়। বাংলাদেশের স্বাধীনতা ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করছেন কিসিঞ্জার। পাক ভারত উপমহাদেশে আমেরিকার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য একীভূত পাকিস্তান ছিল জরুরি। বাংলাদেশ তা হতে দেয়নি। বিশ্বের পরাক্রমশালী জাতির জন্য এ বড় অপমান। বাংলাদেশ স্বাধীন হবার পর কিসিঞ্জার এসেছেন এদেশকে সাহায্য করবার জন্য। আবার ফিরে নিয়ে গেছেন খাদ্যবোঝাই জাহাজ। যেন হুলো বিড়াল খেলছেন এক নিংটি ইঁদুরের সঙ্গে। এইরকম অবস্থায় বাকশালের মতো একটি সমাজতান্ত্রিক ধাঁচের সরকার প্রতিষ্ঠার পরিকল্পনা বস্তুত আমেরিকা থেকে পুরোপুরি মুখ ঘুরিয়ে নেয়া। বাংলাদেশের মতো এমন একটি নেংটি ইঁদুরের এত বড় দুঃসাহসে দ্বিতীয়বারের মতো অপমানিত হয় আমেরিকা। ফলে আমেরিকাকেও বেছে নিতে হবে একটা পথ। শেখ মুজিবকে তার পথে চলতে দেওয়া হবে, নাকি এই অপমানের উচিত শিক্ষা দিতে হবে এখনই? দেশের ভেতর যেসব দল পাকিস্তানপন্থী, ইসলামপন্থী, আমেরিকাপন্থী, তাদের কাছেও স্পষ্ট হয়ে যায় যে বাকশালের মাধ্যমে যে রাষ্ট্র শেখ মুজিব গড়তে চাচ্ছেন তাতে আর কোনো ভবিষ্যৎ নেই। মুসলমান বাংলা বলে একটা আন্দোলনকে বেশ গুছিয়ে আনছিল তারা। ফলে সিদ্ধান্ত নিতে হবে তাদেরও। কার অস্তিত্ব বিলুপ্ত করবেন, নিজেদের নাকি শেখ মুজিবের? আর দেশে যারা সমাজতন্ত্রের জন্য লড়ছে তারা বিরক্ত। শেখ মুজিব কি বামপন্থীদের এতদিনের সংগ্রামকে হাইজ্যাক করতে চান? বাকশালের মাধ্যমে এ কেমন সমাজতন্ত্রের বনভোজন শুরু করছেন শেখ মুজিব? শেখ মুজিব নিজের ডানে বাঁয়ে জন্ম দেন মারাত্মক সব শত্রুর। বাকশালের মাধ্যমে শেখ মুজিব চ্যালেঞ্জ ছুড়ে দেন চারদিকে, হয় তুমি আমার পক্ষে, নয় তুমি বিলুপ্ত। শেখ মুজিব অনেকের জন্যই হয়ে দাঁড়ান মূর্তমান প্রকাণ্ড এক বাধা। বাকশাল যদি ব্যর্থ হয়, শেখ মুজিব যদি দৃশ্যপটে থেকে সরে যান, তবে তা কারো জন্য অস্তিত্বের বিজয়, কারো জন্য স্বস্তি, কারো জন্য তা প্রত্যাশিত পরিবর্তন। চারদিক থেকে শুরু হয় বাকশাল মোকাবেলার আয়োজন। বহুমুখী বিরুদ্ধ শক্তির রোষানলে পড়েন শেখ মুজিব। সম্ভাবনা দেখা দেয় একটি পট পরিবর্তনের। কিন্তু গুটিটা কে চালবেন, ডানপন্থীরা না বাম? সক্রিয় গণবাহিনী। মিটিংয়ে বসেন জাসদের নেতাবৃন্দ। বাকশাল বিষয়ে তাদের দলীয় অবস্থান কী হবে তাই নিয়ে আলাপ করেন তারা। তাহের ইতিমধ্যে সক্রিয়ভাবে জড়িত জাসদের কর্মকাণ্ডে। তিনিও আছেন মিটিংয়ে। তাহের বলেন, বাকশালের মাধ্যমে রাষ্ট্রের মূল চরিত্র পরিবর্তন হবার কোনো কারণ আমি দেখি না। সিরাজুল আলম খান। শেখ মুজিব শুধু তার আত্মবিশ্বাসের উপর ভর করে একটা হেরে যাওয়া যুদ্ধ লড়তে চাইছেন। ডক্টর আখলাক। কিন্তু সমাজতন্ত্রের অগ্রযাত্রাকে এভাবে একটা বেপথে চলে যেতে দেওয়া যায় না। ইনু।
বাকশাল হওয়ার পর থেকে ইতিমধ্যে সারা দেশে সাঁড়াশি আক্রমণ চালিয়ে অজস্র জাসদ কর্মীকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। সিরাজুল আলম খান: আমরা ওপেন পলিটিক্সের একটা সুযোগ নিতে চেয়েছিলাম, কিন্তু সব পার্টি ব্যান্ড হয়ে গেলে সুযোগটা তো আর থাকছে না। এখন আমাদের অ্যাগ্রেসিভ হওয়া ছাড়া উপায় নেই। গণ আন্দোলনের সুযোগ যখন আর নাই, আমাদের হার্ডকোর গ্রুপটাকে সক্রিয় হতে হবে। এখন সশস্ত্র গণবাহিনী তৈরির গতি বাড়িয়ে দিতে হবে। আমাদের গণবাহিনীর কমান্ডার ইন চিফ কর্নেল তাহের এ ব্যাপারে আমাদের লিড করবেন। তাহের: আমি ইতিমধ্যে গ্রাউন্ড ওয়ার্ক শুরু করেছি। ইতিমধ্যে সারা দেশে আমার ভালো গণভিত্তি তৈরি হয়েছে। এখন আমাদের সম্ভবত একটা সশস্ত্র অভ্যুত্থানের দিকেই যেতে হবে। আমাদের দ্রুত গণবাহিনীর সদস্যদের গেরিলা ট্রেনিং শুরু করতে হবে। কয়েক বছর আগে সিরাজ শিকদারের দলের জন্য যে ট্রেনিং ম্যানুয়াল করেছিলাম সেটাই রিভাইজ করছি। ওটা শুরু করেছিলাম গ্রামের গেরিলা যুদ্ধের জন্য। মাওয়ের গ্রাম দিয়ে শহর ঘেরাওয়ের স্ট্র্যাটেজি ছিল আমাদের, কিন্তু আমাদের রেভলিউশনটা তো চীন স্টাইলে হবে না, হয়তো খানিকটা বলশেভিক স্টাইলে হবে। প্রথমত শহরের শক্তিকেন্দ্রগুলোকে দখল করতে হবে আমাদের, তারপর তার সমর্থনে আমাদের গণসংগঠনের কর্মীদের মোবিলাইজ করতে হবে। আমাদের কনসেন্ট্রেশনটা হবে প্রথমত শহরে। আমি তাই শহরভিত্তিক গেরিলা স্ট্র্যাটেজিগুলো ডেভেলপ করছি। আমাদের গণবাহিনীর প্রচুর ছেলে মুক্তিযুদ্ধে গেছে, ফলে তাদের অলরেডি আর্মস ট্রেনিং আছে কিছু। ব্যস্ততা বেড়ে যায় তাহেরের। দিনে ড্রেজার সংস্থার অফিসে কাজ, আর রাত জেগে শহরভিত্তিক গেরিলা যুদ্ধের রণনীতি এবং রণকৌশলের উপর ম্যানুয়াল আর ধারাবাহিক বক্তৃতা তৈরি করা হয়। জয়া আধো আধো বলে ছড়া বলে তখন, আর ছোট ছোট পা ফেলে হেঁটে যায় যিশু। তাহের কোলে তুলে নেন জয়া আর যিশুকে, চুমু খান ওদের গালে। বলেন, লুৎফা, পার্টিতে এখনই এতটা অ্যাক্টিভ রোলে আসতে চাচ্ছিলাম না, কিন্তু পলিটিক্স এমন একটা টার্ন নিল যে হঠাৎ করে আমার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে। সামনে যে কি আছে কিছুই বুঝতে পারছি না। লুৎফা চাপা দীর্ঘশ্বাস নিয়ে দূর থেকে দেখেন তার ব্যস্ত গোপন বিপ্লবী স্বামীকে। জয়া যিশুকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করেন তিনি। নতুন করে পড়াশোনার মাত্রা বেড়ে যায় তাহেরের। রাতে বিছানায়, খাবার টেবিলে, এমনকি টয়লেটেও বই নিয়ে ঢোকেন তিনি। ঠোঁটে সিগারেট। বক্তৃতার মালা তৈরি করতে গিয়ে ব্রাজিল, উরুগুয়ে প্রভৃতি দেশের শহরে গেরিলা যুদ্ধের অভিজ্ঞতার উপর ব্যাপক পড়াশোনা করতে শুরু করেন তাহের। সেগুলো উপস্থাপন করেন বাংলাদেশের উপযোগী করে। অভ্যুত্থানমূলক রণনীতিতে শহরভিত্তিক গেরিলা যুদ্ধের গুরুত্ব, শহরে গেরিলা যোদ্ধার টিকে থাকার কৌশল, কি করে শিল্পাঞ্চলে সেনা অবস্থানে চারপাশে গেরিলা সংগঠন করতে হয়, কি করে লক্ষ্যবস্তু ঠিক করে সে সম্পর্কে তথ্যানুসন্ধান করতে হয়, ঝটিকা আক্রমণ শেষে পালিয়ে আসতে হয়, এসব এক একটি প্রসঙ্গের উপর বক্তৃতা তৈরি করেন তাহের। ওই বক্তৃতা ঢাকার গণবাহিনীর এরিয়া কমান্ডারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। একটা পুস্তক আকারে সে নির্দেশনা সাইক্লোস্টাইল করে দেশের অন্যান্য এলাকাতে পাঠায় জাসদ। গণবাহিনীর নামে দেয়াল লিখন, ঝটিকা সভা, লিফলেট ছড়ানো ব্যাপকভাবে বাড়িয়ে দেওয়া হয়। এমনকি ৭৪-এর ২৬ নভেম্বর আওয়ামী লীগের বিরুদ্ধে হরতাল ডাকে জাসদ। আগে রাতে বোমা বানাতে গিয়ে মারা যান বুয়েটের মেধাবী শিক্ষার্থী জাসদ কর্মী নিখিল রঞ্জন সাহা। তার নামে জাসদ তাদের সবচেয়ে শক্তিশালী বোমার নাম রাখে নিখিল বোমা। বোমার সশব্দ প্রভাব বিস্তারকারী ভূমিকার জন্যই গণবাহিনী বোমাকে তাদের উপস্থিতি জানানোর অন্যতম মাধ্যম হিসাবে গ্রহণ করে। রক্ষী বাহিনী গ্রামগঞ্জে ব্যাপক তল্লাশি চালিয়ে গণহারে গ্রেফতার করতে থাকে জাসদ কর্মীদের। জাসদ তার পার্টি পত্রিকায় লেখে, দেশে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে, এখন সংগ্রাম অর্থ যুদ্ধ। বাকশালের চ্যালেঞ্জ জাসদকে বাধ্য করে একটা মৃদু অবস্থান থেকে জঙ্গি অবস্থানে চলে আসতে। গণ আন্দোলনের স্তর পেরিয়ে পার্টি যেহেতু সশস্ত্র আন্দোলনের দিকে ঝোঁকে, ফলে পার্টিতে তাহেরের অবস্থানেরও একটা গুণগত পরিবর্তন ঘটে। এ যাবৎ তাহের ছিলেন পার্টির সহযোগী সংগঠন গণবাহিনীর কমান্ডার ইন চিফ। এ পর্যায়ে যেহেতু গণবাহিনী আন্দোলনের কেন্দ্রে চলে আসে, তাহেরও চলে আসেন পার্টির নেতৃত্বের পুরো ভাগে। লাল ঘোড়া। শহরে গ্রামে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আওয়ামী লীগ সরকারকে আগে থেকে প্রবল চাপের মুখে রেখেছেন সিরাজ শিকদার। জরুরি অবস্থা ঘোষণা করবার পর তার তৎপরতা আরও বাড়িয়ে দেন সিরাজ শিকদার। ৭৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে হরতাল ডাকে সর্বহারা পার্টি। বোমা ফাটিয়ে লিফলেট বিলি করে আতঙ্ক তৈরি করে তারা। দেশের নানা এলাকায় তাদের ডাকে হরতাল সফল হয়। রক্ষী বাহিনী, গোয়েন্দা সংস্থা ঝাঁপিয়ে পড়ে তখন খুঁজছে সিরাজ শিকদারকে। সরকারের মোস্ট ওয়ান্টেড মানুষ তিনি, কিন্তু তার নাগাল পাওয়া দুষ্কর। কঠোর গোপনীয়তায় নানা ছদ্মবেশে ঘুরে বেড়ান তিনি। নিরাপত্তার জন্য এমনকি নিজের দলের ভেতর কারো আচরণ সন্দেহজনক মনে হলে তাকে মৃত্যুদণ্ড দেন তিনি। ১৬ ডিসেম্বর হরতাল সফল হবার পর আরও ব্যাপক কর্মসূচি নেবার পরিকল্পনা নিয়ে সিরাজ শিকদার তখন তার পার্টি নেতৃবৃন্দর সাথে লাগাতার মিটিং করছেন চট্টগ্রামে। এক এক দিন থাকছেন এক এক গোপন আস্তানায়। ১৯৭৫-এর প্রথম দিন ১লা জানুয়ারি চট্টগ্রামে হলি শহরে একটি গোপন শেল্টার থেকে একজন পার্টি কর্মী সহ সিরাজ শিকদার যাচ্ছিলেন আরেক শেল্টারে। ব্যাবি ট্যাক্সি নিয়েছেন একটি। সিরাজ শিকদার পরেছে একটি দামি ঘিয়া প্যান্ট এবং ট্যাট্রন সাদা ফুল শার্ট, চোখে সানগ্লাস, হাতে ব্রিফকেস, যেন তুখোর ব্যবসায়ী একজন। ব্যাবি ট্যাক্সিতে উঠবার সঙ্গে সঙ্গে একজন অপরিচিত লোক এসে তার কাছে লিফট চায়। বলে তার স্ত্রী গুরুতর অসুস্থ, ডাক্তার ডাকা প্রয়োজন, সে সামনেই নেমে যাবে।
সিরাজ শিকদার বেশ কয়েকবার আপত্তি করলেও লোকটির অনুনয় বিনিময়ে তাকে বেবি ট্যাক্সিতে তুলে নেন। চট্টগ্রামের নিউ মার্কেটের কাছে আসতে অপরিচিত লোকটা হঠাৎ লাফ দিয়ে বেবি ট্যাক্সি থেকে নেমে ড্রাইভারকে পিস্তল ধরে থামতে বলে। কাছেই সাদা পোশাকে বেশ কয়েকজন অপেক্ষমাণ পুলিশ স্ট্যান্ড গান উঁচিয়ে ঘিরে ফেলে বেবি ট্যাক্সিকে। স্বাধীন বাংলাদেশের দুর্ধর্ষ বিপ্লবী যথেষ্ট সার্থকতা সত্ত্বেও তার দলের সদস্যদের বিশ্বাসঘাতকতায় ধরা পড়ে যান পুলিশের হাতে। সিরাজ শিকদারকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয় ডাবল মুরিং থানায়। সেদিন সন্ধ্যায় একটি বিশেষ ফকার বিমানে তাকে নিয়ে আসা হয় ঢাকা। তাকে রাখা হয় মালিবাগের স্পেশাল ব্রাঞ্চ অফিসে। সরকারের ত্রাস, বহুল আলোচিত রহস্যময় এই মানুষটিকে একনজর দেখবার জন্য সেনাবাহিনীর সদস্য, আমলাদের ভিড় জমে যায়। ৩ জানুয়ারি সারা দেশে মানুষ পত্রিকায় পড়ে বন্দি অবস্থায় পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হন পূর্ব বাংলার সর্বহারা পার্টি নামে পরিচিত একটি গুপ্ত চরমপন্থী দলের প্রধান সিরাজুল হক শিকদার ওরফে সিরাজ শিকদার। ছাপানো হয় সিরাজ শিকদারের মৃতদেহের ছবি। সিরাজ শিকদারের মৃত্যুর খবরে মর্মাহত হন তাহের। যদিও তাহের এবং সিরাজের পথ হয়ে গিয়েছিল ভিন্ন, তবু উভয়ের জীবনের পথ অন্তত কিছুটা সময় মিলেছিল একটি বিন্দুতে। ঘনিষ্ঠ সময় কাটিয়েছিলেন তারা একত্রে। সিরাজ তার মতোই যুথভ্রষ্টের দলে। মেধাবী প্রকৌশলী চেনা জীবনের ছক ছেড়ে কাঁধে তুলে নিয়েছিলেন রাইফেল। পৃথিবী বদলে ফেলবেন বলে গোপন আস্তানে গেড়েছিলেন টেকনাফের পাহাড়ে। আশ্রয় নিয়েছিলেন মুরং পাড়ায়। কবিতা লিখেছিলেন, হায় কবে নিটল স্বাস্থ্যবতী মুরং তরুণীর কাঁধে উঠবে রাইফেল। দুর্ধর্ষ যুদ্ধ করে পেয়ারা বাগান মুক্ত করে রেখেছিলেন পাক বাহিনীর হাত থেকে। সর্বরা মানুষদের অধিকার প্রতিষ্ঠা করবে বলে শুরু করেছিলেন কঠোর, অপ্রিয়, সহিংস সংগ্রাম। তিনি একাই হয়ে উঠেছিলেন বিশাল ক্ষমতাশীল সরকারের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ। স্তব্ধ করে দেওয়া হলো তাকে। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে শুরু হলো তাৎপর্যপূর্ণ মৃত্যুর অড়ম্বর। এই স্বপ্নিক বিপ্লবীর পুরো গল্পটি কেউ হয়তো আমাদের শোনাবেন, কিন্তু আপাতত সিরাজ শিকদারের মৃত্যু বিষয়ক সরকারি প্রেস বিজ্ঞপ্তিটি অধিকাংশ মানুষই অবিশ্বাস করে। মানুষের ধারণা হয় পুলিশ প্রহরায় সচেতনভাবে হত্যা করা হয়েছে তাকে। প্রতিহিংসা বা হত্যার রাজনীতি শেখ মুজিবের রাজনৈতিক জীবনচর্চার মূল বৈশিষ্ট্য নয়। ফলে তার নির্দেশে সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছে সেটি হয়তো বিশ্বাসযোগ্য নয়। তবে তার একজন প্রবল প্রতিপক্ষ ঘায়েল হওয়াতে তার ভিতর একটা স্বস্তি লক্ষ্য করা যায়। তিনি এমনকি জাতীয় সংসদের বক্তৃতায় বলেন, আমি লাল ঘোড়া দাবড়িয়ে দিয়েছি, কোথায় সেই সিরাজ শিকদার। আপনারা শুনছিলেন শাহাদুজ্জামানের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কাচের কর্নেল এর 14তম পর্ব। আজ এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। পাশাপাশি আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কেননা পরবর্তী পর্বগুলো ভালো করতে তা খুবই প্রয়োজন। ধন্যবাদ।